আমাদের এখানে কয়টা মেনু রয়েছে? এই মেনুগুলোতে ম্যাক্সিমাম কমান্ড আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে শিখে আসছি, ম্যাক্সিমাম। আর হাতে গোনা বলা যায় যে 20 থেকে 30% কমান্ড এক্সেল এর প্রোগ্রামের ক্ষেত্রে নতুন করে আসছে। যেমন শুরুতে যাই ফাইল মেনুতে দেখতে পাচ্ছি সেভ, সেভ এজ, ওপেন, ক্লোজ, ইনফর্ম, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ এন্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট। সেম টু সেম মাইক্রোসফট ওয়ার্ড, সেম টু সেম। যারা মাইক্রোসফট ওয়ার্ড প্র্যাকটিস করেছেন তাদের জন্য এটা খুবই ইজি। সেকেন্ড যেটা মেনু আছে সেটা হলো হোম মেনু। হোম মেনুতে যখন আমরা ক্লিক করি তখন আমাদের স্ক্রিনে রিবন বারে কিছু কমান্ড আসে। তার মধ্যে থেকে ক্লিপবোর্ড, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। ফন্ট বক্সের মধ্যে রয়েছে ফন্ট, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বর্ডার, আপনার ফিল কালার বা হাইলাইট কালার, ফন্ট কালার, এগুলো সেম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। নেক্সট আসেন আমাদের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে রয়েছে, কিন্তু এখানে অতিরিক্ত কিছু কমান্ড রয়েছে। যেমন লেফট, এই যে এখানে অ্যালাইন যেগুলো রয়েছে এই ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। ডান পাশে অতিরিক্ত একটা কমান্ড পাচ্ছেন, সেটা হলো ওরিয়েন্ট। এই ওরিয়েন্টেশনটা হলো, এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছি, বাট মাইক্রোসফট ওয়ার্ডে আলাদাভাবে ছিল এটা, আর এইটাও এখানেও আসছে আলাদাভাবে। অর্থাৎ একটা সেলের মধ্যে লেখাটা কোন সাইড হবে সেই অনুযায়ী এখানে রয়েছে। বুঝতে পেরেছেন? সাউন্ড আসছে না, মিউট হয়ে গেছে। এখানে আমাদের যে আমরা ইয়ে লিখেছি যেমন আকরাম, এখানে যে আমরা আকরাম লেখাটা লিখেছি, এই আকরাম লেখাটা কিন্তু কোন দিক থেকে কোন পাশে আছে বলেন দেখি? ডান থেকে বাম দিকে না বাম থেকে ডান দিকে? বাম থেকে ডান দিকে। বাম থেকে ডান দিকে। তো বাম থেকে ডান দিকে যে এটা একটা ওরিয়েন্টেশন, মানে টেক্সট
টেক্সট বাউন্ডার, টেক্সট ওরিয়েন্টেশন যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছিলাম আমরা। তো এই যে টেক্সট ওরিয়েন্টেশনটা, এইটা এই জায়গার মধ্যে এক্সেলের ক্ষেত্রে আলাদা দেওয়া আছে। যেমন অ্যাঙ্গেল আছে দেখেন, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল কোকার, তারপরে হচ্ছে হলো অ্যাঙ্গেল ভার্টিক্যাল, তারপরে হচ্ছে আপনার রুটেট। এভাবে আপনার এই লেখাটাকে এক্সেলের কোন পজিশনে বসাতে চান সেটাই আপনাকে কি করবে, নির্ণয় করে দিবে আপনার এই ওরিয়েন্টেশন, টেক্সট ওরিয়েন্টেশন আর কি। বুঝতে পেরেছেন? এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটু এক্সেলে নতুন বলা যায়, অথবা মাইক্রোসফট ওয়ার্ডেও রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়েও আমরা পেয়েছি এটা। তো এই যে কমান্ডটা, এই কমান্ডটা মাইক্রোসফট ওয়ার্ড থেকে আরেকটা অ্যাডভান্স। মাইক্রোসফট ওয়ার্ডের তিনটা অপশন রয়েছে, বাম দিক থেকে ডান দিকে, উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপর দিকে, তিনটা সাইড। কিন্তু এখানে আরো তিনটা অতিরিক্ত রয়েছে, কোনাকুনি করতে পারবেন, কর্নার করতে পারবেন, এরকম নানান ভাবে টেক্সটটাকে আপনি কি করতে পারবেন, ভিতরে সেট করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন হলো আমাদের আহ ইনডেন্টের যে কমান্ডটা, সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছি। আবার লেফট টু রাইট, রাইট টু লেফট, অর্থাৎ আমাদের যেই অ্যারাবিক মোড অথবা জেনারেল মোডের যে কমান্ড গুলো রয়েছে, সেই কমান্ডটাও আমরা এখান থেকে পাবো। রাইট টু লেফটে ক্লিক করলাম, তখন ডান পাশ থেকে আমাদের ইয়েটা হবে, অথবা লেফট টু রাইট ক্লিক করুন, তাহলে লেফট, বাম পাশ থেকে শুরু হবে। আর অ্যারাবিক এবং ইয়ে মোড এইখানে আরেকটা মোড আছে, একটা হলো সেলের ক্ষেত্রে, এটা হলো সেলের ক্ষেত্রে, সেলের ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে। আরেকটা হলো একদম পুরা শীটটা অ্যারাবিক মোড হয়ে যাবে, একদম সম্পূর্ণ ডান দিক থেকে শুরু হবে। অ্যারাবিক মোডের ক্ষেত্রে, জেনারেল মোডের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু হবে। যেমন দেখতে পাচ্ছেন 1 2 3 4 এগুলো বাম পাশে আছে, ঠিক এইটা 1 2 3 4 ডান দিক চলে যাবে। কেন? যে আমরা যখন সৌদিতে কাজ করব বা অ্যারাবিক কান্ট্রি গুলোতে কাজ করব, তখন তো আমাদের অ্যারাবিক সিস্টেমে তাদের কাজ করতে হবে। তো তখন এক্সেল গুলো, নাম্বার গুলো ডান দিক থেকে শুরু হয়। আর এই ডান দিক থেকে শুরু করার জন্য আমাদেরকে ডান পাশে মোড চেঞ্জ করতে হবে। কিভাবে করব সেটা সামনে মেনুগুলোতে আসতেছে। নেক্সট আসেন wrap text। এটাও আমরা পেয়েছি, বাট এইভাবে নয়, স্বতন্ত্র ভাবে না, বরং সম্পূর্ণ ভিন্ন ভাবে একটা টেবিল তৈরি করার পরে গিয়ে আমরা এটা করতে পেরেছি। এখন দেখেন, এখন দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে wrap text এ ক্লিক করলেন আপনি, ক্লিক করার পরে আপনি এখানে লিখলেন IKRM ইকরামুল্লাহ আশরাফ। এই দেখেন, আমি যখন আকরামুল্লাহ আশরাফ লিখলাম এবং ঢাকা লিখলাম, আমার এই জায়গাটা এই পর্যন্ত সীমা থাকার পরে অন্যান্য সময় ডান দিকে চলে যেত, কিন্তু এটা অটোমেটিক ভাবে নিচের লাইনে চলে আসছে। জায়গা না থাকার কারণে অটোমেটিক ভাবে লেখাটি নিচে চলে আসার কমান্ড হলো আমার এই রাফটা। এবার আমি এন্টার বাটন প্রেস করলাম, দেখেন এটা 2 লাইন হয়ে গেছে। যদি আমার র্যাপটেক্সে ক্লিক করা না থাকে তাহলে দেখেন তখন কি হবে, আমার বর্ডারটা ক্রস করবে, দেন পরবর্তী ঘরে যখন কিছু লিখবো তখন ঢাকাটা হাইড হয়ে যাবে। এমনটাই তো? তো এই কাজগুলো আপনি কি করতে পারবেন, র্যাপটেক্স থেকে করতে পারবেন। ক্লিক করে কাজ করলে অটোমেটিক ভাবে, জায়গা না থাকলে অটোমেটিক ভাবে নিচের দিকে নেমে যাবে। নেক্সট যে কমান্ডটি রয়েছে সেটা হলো মার্জ এন্ড সেন্টার, অর্থাৎ একাধিক ঘরকে একটা ঘর করা। এগুলো সব মাইক্রোসফট ওয়ার্ড থেকে শিখছি আমরা। মার্জ এন্ড সেন্টার মানে হলো একাধিক ঘর, যেই একাধিক ঘরগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে, দেন মার্জ এন্ড সেন্টার ক্লিক করতে হবে, তখন দেখবেন যে আমাদের তিনটা ঘর একটা হয়ে গেছে। দেখেন, এখানে তিনটা ঘর একটা, আর এখানে তিনটা ঘর আলাদা আলাদা তিনটা। দেখেন, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আর এটা পুরোটা মিলে একটা একটা ঘর। দেখেন, তো এটা কিভাবে মার্জিন সেন্টার, একাধিক ঘরকে আমরা কি করেছি, অ্যাডজাস্ট করেছি, বা মাঝখানে দেয়াল ভেঙে আমরা আমাদের একাধিক সেলগুলোকে একটা ঘরে কনভার্ট করেছি। এরপর আসেন হলো আমার যে প্রতিটা সেল রয়েছে, সেই সেলের বা প্রতিটা ঘর একটা নির্দিষ্ট মোড থাকে। যেহেতু আমার এক্সেলের কাজগুলো গণিতের কাজ অথবা অটোর কাজ, যেটা আমার অটোমেটিক ভাবে আমাকে আউটপুট দেয়, সে অটোমেটিক ভাবে সেটা টাকাতে দিবে, ডলারে দিবে, না সাধারণ টেক্সে দিবে, না তারিখে দিবে,
কিভাবে আপনি ফলাফলটা চান সেটাকে আপনি এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন বা মার্ক করে দিতে পারবেন। এরপর আসেন হলো এই যেখানে জেনারেল মোড, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, প্র্যাকটিস, তারপর ফ্র্যাকশন, সায়েন্টিফিক, এরকম নানান ধরনের মোড রয়েছে হিসাব নিকেশের ক্যালকুলেশনের জন্য। আমার এই মোড গুলো নর্মালি যখন যে সেলে ক্লিক করবেন তখন ওই সেলটা কোন মোডে দেখাবে বলেন দেখি, বলেন কোন মোডে দেখাবে? জেনারেল। জেনারেল। আমি যদি এই লাইনটাকে আমি কাজ করে যদি তারিখ হিসাবে, কি হিসাবে, তারিখ, তারিখ বলি না আমরা, জন্ম তারিখ বলি, ইয়া বলি, অনেক কিছু বলি, তাই না? কি বলেন, বলি না? জি। তো আমরা যদি ওইভাবে করি তখন আমাকে জেনারেল মোড থেকে আমাকে এখানে কি করতে হবে, ডেট দিয়ে দিতে হবে, যেমন শর্ট ডেট। ওকে, আমি এখানে শর্ট ডেট দিয়ে দিলাম। আমি যখন এখন 15/10/2025 লিখি তখন দেখবেন যে আমার এখানে ডেট শো করছে, ডেট। ডাবল ক্লিক করবেন, ডেট শো করবে। অথবা 15/10/2025। এখন এই যে ডেট আমার এখানে রয়েছে, আমি ডেট সিস্টেম ইয়ে করতে পারতেছি, আমি এখানে কিছু লিখতে লিখতে পারতেছি। অটোমেটিক ভাবে যদি কোনো তথ্যের কাজ করে তখন আপনাকে অবশ্যই ডেটের কাজ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট রয়েছে, শুধু টেক্সট। অনেকে বলেন যে স্যার 01 দিলাম, কি দিলাম, 01 দিলাম, 02 দিলাম, 03 দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু সাল শো করতেছে না। কারণ কি, আমি তো এখানে 01 02 দিলাম, অটোমেটিক এখানে তারিখ বা সন সহ উল্লেখ দেখা যাচ্ছে কিনা, এটা কারণ কি, আমার এটা কোন মোডে রয়েছে বলেন দেখি, ডেট। ডেট মোডে রয়েছে। কথা বললে ভালো লাগে, কিসে রয়েছে? ডেট ডেট মোডে। স্যার ডেট মোডে। আচ্ছা, আবার যদি আমি এখানে ক্লিক করি 01 02, এখানে কিছু আসতেছে এরকম? জি না। আসতেছে না। কিন্তু শূন্যটা আসতেছে না, এখানে কি আসতেছে না, শূন্য শূন্য আসছে। আকারে। শূন্যটা আসতেছে না। এখানে যদি শূন্য আনতে চান, আমি যদি এখানে নাম্বার ক্লিক করে দেখেন, নাম্বার ক্লিক করলাম, যখন নাম্বার ক্লিক করলাম তখন দেখেন আমার এখানে 1.0 2.0 শো করছে। বাট আমি যখন এখানে টেক্সট ক্লিক করব এবং এখানে 01 02 03 দিব, তখন কিন্তু আবার জিরো গুলো কি করবে, শুরু করবে। তার মানে হলো জেনারেল মোড অথবা অন্য কোনো মোডে যখন থাকে পূর্বে শূন্যটাকে এক্সেল নেয় না, অটোমেটিক কি করে ফেলে, হাইড করে ফেলে, অটোমেটিক কি করে ফেলে। হ্যাড করে ফেলে। আর যখন আপনি ওইটাকে কোনো মোডে চেঞ্জ করবেন, যদি টেক্সট মোডে রাখেন তখন দেখবেন যে অটোমেটিক ভাবে এটা শূন্য সহ আসতেছে, 0185238669 নাম্বার আসতেছে কিনা, আসতেছে। কিন্তু আমি এখানে যদি এইভাবে নাম্বার দিই 018256 দেন, দেখেন লাস্টে শূন্য, প্রথমে শূন্য ছাড়া বাকিগুলো আছে। তো আপনার কাছে যখন এই ধরনের কাজ আসবে আপনি না বুঝবেন কিভাবে করতে হয়, এটা যখন জানবেন না কাজ করতে পারবেন। না, মুশকিল। তো এই জন্য এই মোড গুলো পরিবর্তন করে করে কি করতে হয়, কাজ করতে হয়। নর্মালি আমরা কাজ করিল জেনারেল মোড, অলওয়েজ জেনারেল মোড। বিশেষ বিশেষ ক্ষেত্রে এই কাজগুলো চেঞ্জ করতে হয়। এগুলোকে আবার শর্টকাট ভাবে এখানে দেওয়া আছে, পার্সেন্টেজ চান নাকি ডলার চিহ্ন হিসাবে চান নাকি অন্য দেশ বা টাকা হিসাবে দেখতে চান। যেমন আপনি এখানে লিখলেন 100, এখন 100 কি টাকা, 100 কি ডলার, রুপি নাকি ইউরো, কোনটা, তাই না? যেমন আমি ইয়াস দিলাম, তাহলে এখানে কি আসলো, কে যে কাউ দেখলে কি বুঝবে, ডলার। ডলার। ডলার মনে করবে। যদি আমি এখানে ক্লিক করি, ইউরোতে ক্লিক করি, তখন যে কেউ 100 ইউরো বুঝবে না। জি। আবার যদি আমি এই জায়গা থেকে মোর অ্যাকাউন্ট ফরম্যাটে যাই, সেখান থেকে যদি আমি এই যে টাকা অপশনটাকে সিলেক্ট করে দিই, টাকা, বাংলাদেশে গিয়ে
টাকাটাকে যদি সিলেক্ট করে দিই তখন কি হবে? টাকা দেখাবে। তখন কি করবে? টাকা দেখাবে। টাকা দেখাবে। তারপর মানুষ তখন বুঝবে যে টাকা। এটা কিন্তু খুঁজে বের করতে হবে কোন জায়গায় আছে। টাকা অপশন আছে, হ্যাঁ, অথবা বিডিটি লেখা থাকবে। এগুলা সব বিভিন্ন দেশের মুদ্রার নাম। ওকে। এই যে বিডিটি দেখছেন, বিডিটি ক্লিক করার পর ওকে বাটন প্রেস কর, দেখ না বিডিটি। তার মানে এটা দেখলে যে কেউ বুঝবে কি এটা বাংলাদেশি অ্যামাউন্ট। ওকে। আপনি চাইলেও এখানে এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এক কথায় কাজ করতে গেলে নানান ধরনের ফরম্যাটের প্রয়োজন হবে। সেই ফরম্যাটটা আপনাকে এখান থেকে কি করে নিতে হবে? চুজ করে নিতে হবে। জেনারেল ক্লিক করলাম, জেনারেল হিসেবে দেখাচ্ছে। ওকে। আচ্ছা, এরপর আসেন হলো কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট অ্যাজ টেবিল, সেল স্টাইল, ইনসার্ট, ডিলিট, ফরম্যাট। কন্ডিশনাল ফরম্যাটিংটা কি? যেমন আমরা যখন এক্সেলে কাজ করি এবং পরীক্ষার রেজাল্ট শিট গুলো তৈরি করি, পরীক্ষার রেজাল্ট শিটের মধ্যে আমাদের কিছু ইয়ে থাকে। যেমন এখানে পরীক্ষার রেজাল্ট শিট আসেন, আসার পর দেখেন এখানে অনেক সময় কি করা লাগতে পারে, নাম্বার কালার করে রাখা লাগতে পারে। কেমন? যেমন যারা যারা 33 এর নিচে পেয়েছে, বুঝতে পেরেছেন? যারা যারা জি। জি স্যার। 33 এর নিচে পেয়েছে আমি চাচ্ছি তাদেরকে একটা হাইলাইট করে দিতে। আমরা কিন্তু আমাদের রেজাল্ট শিটের মধ্যে মার্কার পেন দিয়ে এটা করে থাকি, তাই না? জি স্যার। জি। এটা আপনি খুঁজে খুঁজে না করে আপনি এইভাবে যখন এক্সেলকে বলে দিবেন, তখন কিন্তু এক্সেল আপনাকে এটা করে দিবে। কিভাবে বলে দিতে হবে? কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে। কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যখন আপনি যাবেন, তখন আপনাকে এখান থেকে দেখাবে কোন হাইলাইট করতে চান। হাইলাইট সেল রুলস, হাইলাইট টপ বটম রুলস, মানে উপর নিচে যেগুলো আছে। তা আমি সেলের মধ্যে যাই, হাইলাইট সেল। সেখান থেকে আমি লেস দেনে যাব না গ্রেটার দেনে যাব? লেস দেন দিয়ে আমরা কি বুঝি? লেস দেন নিচে, তাই না? আমরা শিখেছিলাম না গ্রেটার দেন, লেস দেন। এই যে জি গ্রেটার দেন, লেস দেন, দেখেছেন এই শব্দটা? তা জি। আমরা চাচ্ছি যে লেস দেন মানে 33 এর নিচে। লেস দেনে গিয়ে আমরা কি করলাম? 33 লিখলাম। কি করলাম? 33। 33। 33 করার পর আমরা ওকে দিলাম। এখন দেখেন 33 এর নিচে যারা যারা পেয়েছে তাদেরটা কালার হয়ে গেছে। তাহলে সহজ হলো না? খুঁজে খুঁজে মার্ক করা লাগলো না। কি বলেন? জি স্যার। এক্সেল তো আপনাকে বলেছে যে আমাকে আমার উপর আস্থা রাখতে পারো এবং সঠিক সূত্রটা তুমি প্রয়োগ করো, তাহলে আমি তোমাকে সঠিক ফলাফল বের করে দিব। এক্সেল কিন্তু আপনাকে প্রথম ক্লাসে কি বলেছে? এটা বলেছে। কিন্তু আপনি যদি সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে পারেন, তাহলে এটা থেকে ফল ভোগ করতে পারবেন আপনি। কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম, গ্রেটার দেন ক্লিক করলাম। এরপর আমরা এখানে ক্লিক করলাম 100। ওকে বাটন প্রেস করলাম। কেন 100 দিলাম বলেন দেখি আমাকে, কে বলতে পারবেন? 100 কেন দিলাম? স্যার বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। গ্রেটার দেন, গ্রেটার দেনে গিয়ে আমরা দিলাম 100, মানে কালার মার্ক দিয়ে দিলাম 100। তো এখানে 100 দেওয়ার কারণটা কি? লেস দেনে যেমন দিয়েছিলাম 33, যে জি 33 এর নিচে পেলে এটাকে কালার করে দেওয়ার জন্য। তো আমরা জি। 100 কেন দিলাম? 100-র উপরে যারা পাবে, 100 নাম্বার হয় না। 100-র 100-র উপর উপরে নাম্বার হয় না। তো সেই ক্ষেত্রে যদি দিয়েও থাকে, অথবা অনেক সময় দেখা গেছে দেয় নাই কিন্তু টাইপ করতে গিয়ে ভুল হয়েছে, এটা নজরে পড়ে নাই, জি এমন হতে পারে। এই জি কারণে স্যার। আপনি যখন 100-র উপরে এরকম কালার অপশনটা দিয়ে রাখবেন, আর তখন আপনার নজরে পড়বে যে সেটা 101 পেয়েছে, 102 পেয়েছে, 105 পেয়েছে, তখন আপনি কি করতে পারবেন? সংশোধন করতে পারবে। এই জন্য আমরা এখানে গ্রেটার দেনের মধ্যে কি দিয়ে রাখলাম? 100। 100। এবার দেখেন আমি কোথাও কোনো এক জায়গার মধ্যে আমি 101 দিয়ে দিই। উত্তর পেয়েছেন?
জি জি ক্লাস হয়ে গেছে। অনেক বড় একটা উপকার এই কন্ডিশনাল ফরম্যাটিংটা, মানে অনেক বড় উপকার আসবে যেটা আপনি ভাবতেও পারবেন না। আপনার যখন এরকম ও, 100, আপনার 105 101 যখন মার্ক হয়ে যাবে, তখন তো অবশ্যই আপনার নজরে পড়ে যাবে, তাই না? জি হ্যাঁ, তখন আপনি এটা কিভাবে করতে হয়, মার্ক করতে হয়। মার্ক করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতে হয়, দেন হাইলাইট সেলের মধ্যে গ্রেটার দেন কি 100-র উপরে, লেস দেন দিয়ে 33-এর নিচে, তাই না? জি স্যার, এখানে লাল কালার হচ্ছে অন্য কোন কালার? হ্যাঁ, যেগুলো 100-র উপরে 33-এর নিচে এগুলো লাল কালার হচ্ছে, যদি অন্য কোনো কালার দিতে চাই তাহলে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই কালার দিতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং এ যান, দেন গ্রেটার দেন অথবা লেস দেন এ যান, সেখানে গিয়ে দেখেন উইথ লাইট রেড ফিল্ড উইথ ডার্ক রেড, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লাইট রেড করতে পারবেন, গ্রিন করতে পারবেন, তারপর রেড বর্ডার করতে পারবেন। কাস্টম ফরম্যাটে গিয়ে আবার কালার নিজেও তো তৈরি করতে পারবেন যে কোন কালারটা আপনি দিতে চান। এখান থেকে কালারও কি করতে পারবেন, চুজ করতে পারবেন। যেমন আমি ব্লু কালার দিতে চাই, দেন ওকে বাটন প্রেস করলাম, তখন দেখবেন যে ব্লু কালার আসবে। কত থেকে, 100। ওকে বাটন প্রেস করলাম, ঠিক আছে? জি এভাবে কালার করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবেন, পাশে কালার চেঞ্জ অপশন, সেখান থেকে করতে পারবেন। এরপর আসেন হলো টপ বটম, এগুলো হলো আমার এরকম বিভিন্ন ইয়েগুলোকে সাজানোর জন্য, অথবা ডাটা বার্স, যে আমার এখানে যে এই সেলগুলো রয়েছে, সেলগুলোকে সুন্দরভাবে ইয়ে করতে পারবো আমরা। অথবা কালার স্কেলে গিয়েও আমরা আমাদের এক একটা ইয়ের মধ্যে এক একটা কালার দিতে পারবো। এগুলো সৌন্দর্যের জন্য বা ইয়ার জন্য এগুলো করা হয় আর কি, আপনি চাইলে করতে পারেন। আইকন অপশন যদি চান আইকন দিতে পারেন, এখানে দেখেন অনেক ধরনের আইকন রয়েছে, এইগুলো যদি চান এভাবে দিতে পারবো। এটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। ফরম্যাট এস টেবিল, সেখানে হলো আমার এই টেবিলটাকে আমি একটা ফরম্যাটে চেঞ্জ করতে পারবো। ডিজাইন যেটা মাইক্রোসফট ওয়ার্ড আমরা করেছিলাম, সেম এটা ফরম্যাট স্টাইল, এখান থেকে আমরা কোন স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলটা ক্লিক করলাম, ওকে বাটন প্রেস করলাম, তখন দেখবেন যে সেই স্টাইলটা হয়ে যাবে ওই স্টাইল। সেল স্টাইল, এটাও একটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট যদি সেল গুলোকে আপনি কালার করতে চান, সেটাও আপনি এখান থেকে ম্যানুয়ালি সেটা করতে পারবেন। কোন সেলটা কোন কালারটা করতে চান, এভাবে মার্ক করে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার চেঞ্জ। নেক্সট আসেন ইনসার্ট। ইনসার্ট মানে হলো কলম, রো, সেল ইত্যাদি গুলো বাড়ানো। যেমন আমার এই জায়গার মধ্যে একটা কলাম দরকার, রাইট বাটন ক্লিক করে ক্লিক করলাম ইনসার্ট, সেখানে গিয়ে আমি ইন্টার কলাম ক্লিক করলাম, দেন বাম পাশেটা অটোমেটিক কলাম হয়ে যাচ্ছে। এভাবে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, দেন ইন্টার রোতে ক্লিক করলাম, উপরে একটা রো বেড়ে গেছে। এভাবে রাইট বাটন ক্লিক করে আমি যদি ক্লিক করি ইনসার্টে যাই, আর এরপরে আমরা যদি ক্লিক করি যেটা সেল ডাউন অথবা উপরের দিকে, সেটা আমরা করতে পারবো। ঠিক এই সেলটার কাজটাই আমরা আমাদের ইনসার্ট থেকে করতে পারবো। ইনসার্ট সেল, ঠিক ওই কমান্ডটা আসবে, ইনসার্ট শিপ ডাউন, সেল ডাউন, নিচের দিকে একটা সেল বাড়ানো, একটা ঘর, রাইট ডান পাশে একটা সেল বাড়ানো, ইন্টার রো একটা কলাম রো বাড়ানো, ইন্টার কলাম একটা কলাম বাড়ানো। এভাবে আমরা এখান থেকেও কি করতে পারবো, বাড়াইতে পারবো। আবার দেখেন ইনসার্ট শীট রো, ইনসার্ট শীট রো, এই মধ্যে আমরা এগোতে পারবো। ইনসার্ট শীট কলাম, একটা শীটের মধ্যে একটা কলাম বাড়াতে চাই, সেটা আমরা করতে পারবো ম্যানুয়ালি, যেটা আমরা করি আর কি, কলাম রো সেল ইত্যাদি গুলো বাড়ানোর জন্য আমরা সেম ডিলেট, একটা কলাম ডিলিট করবেন, একটা রো ডিলিট করবেন, একটা সেল ডিলিট করবেন, ডিলিট একটা শীট করবেন, সেটাও আপনি করতে পারেন। আমি ডিলিট ক্লিক করলাম, আমাকে প্রশ্ন করতেছে আপনি এই রেজাল্ট শিটের শিটটাকে ডিলিট করতে চান, আমি যদি ক্লিক করি ইয়েস, তখন আমার এটা এই শিটটা পুরোটা ডিলিট হয়ে যাবে। এভাবে যদি আমি কোন একটা কলামটাকে যদি ডিলিট করতে চাই, তখন কলামটা ডিলিট হয়ে যাবে। রো ডিলিট করতে চাইলে রো ডিলিট হবে, সেল ডিলিট করতে চাইলে সেল ডিলিট হবে। অর্থাৎ ডিলিট করা, এক কথায় কি ডিলিট করবেন, সেল, রো, কলাম, শিট, যেটাই করবেন সে ডিলিট আপনি এখান থেকে করতে পারেন। নেক্সট আসেন ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে দেখতে পাচ্ছেন রো হাইট, অটো ফিট। এই যে আমরা এইটাকে, এই যে কলাম এবং রো গুলোকে আমরা এভাবে ধরে ধরে বড় ছোট করি না, এই যে ছোট বড় ছোট করি, এটা আমরা এখান থেকে ফরম্যাট থেকে
রো হাইট, কতটুকু সাইজ আমরা এটাকে বড় করতে চাই। 26 রয়েছে, আমরা ধরেন 30 দিলাম। দেখেন এটা আমার 30 পরিমাণে কি হলো, বড় হলো। দেখেন অন্যগুলো দেখেন 26 রয়েছে, যে পরিমাণ উপর নিচ তার থেকে বেশি হলো আমার এই এই রোটা একটু বড়। আমি যদি আবারও ক্লিক করি ইনসার্টে, ফরম্যাটে যাই, সেক্ষেত্রে রো হাইট ক্লিক করি, এখানে 30 রয়েছে, আমি এখানে ধরেন 50 দিলাম। দেখেন এই রোটা আরো বড় হয়েছে, উপর নিচ। এইভাবে আমরা আমাদের রো গুলোকে ইয়ে করতে পারবো। আবার যদি আপনি অটো রোতে ক্লিক করেন, অটোমেটিক যতটুকু জায়গা রয়েছে লেখার সাইজ রয়েছে, অটোমেটিক ভাবে ওই পরিমাণ ওই রোটা হবে। লেখাটাকে যদি আমি বড় করি, ধরেন বড় করলাম, এখন যদি আমি এটাকে বড় করে দিই এভাবে, যেমন অনেক বড় করলাম, কিন্তু আমি চাচ্ছি যে ঠিক লেখার সাইজ যতটুকু রয়েছে ততটুকু পরিমাণ, সেক্ষেত্রে আমাকে অটো ফিট ক্লিক করলে দেখবেন অটোমেটিক ভাবে ওই পরিমাণ। এভাবে আসেন কলামের ক্ষেত্রেও, কোন একটা কলামকে যদি আপনি, যেমন এই কলামটা বড় আছে, থেকে ছোট করবেন, আপনি যদি ফরম্যাট থেকে গিয়ে যদি অটো অটো ফিট কলামসে ক্লিক করেন, তখন অটোমেটিক যতটুকু দরকার ততটুকু হয়ে যাবে। এভাবে নিচে আসেন হলো ডিফল্ট উইথ, নিচে আসেন হলো কলামটাকে হাইড করা, কোনো কিছুকে আপনি হাইড করবেন, কলাম হাইড করবেন, রো হাইড করবেন, শীট হাইড করবেন, হাইট লুকায় রাখবেন, ফাইলে থাকবে কিন্তু লুকায় থাকবে। তো যেমন আমি এটাকে কি করতে চাই, সিলেক্ট করতে চাই, এরপর আমি ক্লিক করতে চাই, হাইড করতে চাই, ফরম্যাট থেকে আমি ক্লিক করলাম হাইট, আমি ক্লিক করলাম যে কলাম, হাইড কলাম। এখন দেখেন আমার ওই কলাম গুলো নাই, হাইড। এখন যদি কেউ আমার এটা খুঁজেও তখন অবশ্যই পাবেন। আবার যখন আমি যাব আমার অপশনের মধ্যে এবং হাইড থেকে আনহাইডে ক্লিক করব, তখন দেখবেন যে আমার এগুলো চলে আসছে। তখন আমার এগুলো চলে আসবে, ফরম্যাট থেকে, হাইট থেকে আনহাইট, দেখেন সবগুলো চলে আসছে। এভাবে আমরা আমাদের কোন শীটের নাম চেঞ্জ করতে চাইলে, যেমন আমার এটার নাম হলো রেজাল্ট শীট, চেঞ্জ করতে যদি চাই তাহলে আমরা কি করবো, ফরম্যাট থেকে আমরা চলে যাব রিনেম, এখান দেখবেন অটোমেটিক নাম চেঞ্জের জন্য একটা অপশন আসবে, আমরা এখানে নাম চেঞ্জের জন্য নাম টাইপ করে দিব, কি নাম আমরা এটাকে চেঞ্জ করতে চাই। এইভাবে যদি আপনি কোনো ফাইলকে মুভ করতে চান অথবা কোনোটার মধ্যে কোনো শীটকে কালার করতে চান, সেটাও আপনি করতে পারবেন এখান থেকে। অথবা কোনো শীটকে যদি আপনি প্রোটেক্ট বা লক করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এটাকে লক করতে চাইলে এভাবে লক করতে পারবেন, আবার আনলক ক্লিক করতে চাইলে আনলক করতে পারবেন। প্রোটেক্ট ক্লিক করলে এখান থেকে লক নাম্বার দিয়ে ওকে বাটন প্রেস করবেন, তখন এটি লক হয়ে যাবে, অর্থাৎ কেউ কোনো কাজ করতে পারবে না। এটা হলো আমাদের, এরপর আসেন হলো আমাদের এডিটিং। এডিটিং এর মধ্যে রয়েছে অটোসাম, আমরা শিখেছি অটোসাম। অটোসামের পরে রয়েছে অ্যাভারেজ, এটা আমরা শিখেছি। তারপর হচ্ছে কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো আমরা সামনে মেনু থেকে শিখবো। অর্থাৎ ডাটাতে যখন যাব, সরি ফর্মুলাতে যখন যাব, তখন এই যে আমাদের অটোসামের অপশনটা রয়েছে, সেখান থেকে আমরা এই বিষয়গুলো আর একটু ক্লিয়ার হব। এরপর আছেন হলো ফিল কালার, ফিল ডাউন। তারপর আসেন হলো আপনার ক্লিয়ার করা, মুছে ফেলা, মুছে ফেলতে চাইলে মুছে ফেলতে পারবেন কোনো লেখাকে। শর্ট ফিল্টার্স, যে আমরা সিরিয়াল করি, আমি যেখানে 1 2 3 4 এটাকে আমরা সিরিয়াল করেছিলাম, সেটাকে আমরা এভাবে শর্ট ফিল্টার মাধ্যমে করতে পারবো। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, অর্থাৎ কোনো শব্দ খুঁজে বের করা বা কোনো শব্দের পরিবর্তে ইয়ে করা, এগুলো সব কিছু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। অতিরিক্ত রয়েছে আমার ফর্মুলা, আমি যদি কোনো ফর্মুলা বদলে আরেকটা ফর্মুলা বসাতে চাই, কোন সূত্রের বদলে আরেকটা সূত্র, কোনো কমেন্টের মাধ্যমে আরেকটা কমেন্ট, সেটা আমরা এখান থেকে রিপ্লেস করতে পারবো। তো এটা হলো আমাদের হোম মেনু। হোম মেনুর শুরুর দিকে যে গ্রুপগুলো রয়েছে, ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এগুলো ম্যাক্সিমাম আমাদের তাই তো। মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে বললাম না, আমরা দিলাম না, এমপি খাইলাম। শিখেছেন বা তোমার যারা আমার পড়েছেন, তাদের জন্য তাহলে কিন্তু মশলা প্রোগ্রাম গুলো খুবই ইজি এবং খুবই চমৎকার ভাবে তাদের কাজগুলো করতে তাদেরকে সহায়ক হবে। এই জন্য যারা মাইক্রোসফট ওয়ার্ড এখনো ভালো করে শেখেন নাই, ভালো করে শিখে নেন। কেননা মাইক্রোসফট ওয়ার্ড শুধু মাইক্রোসফট এক্সেল এর মধ্যে সীমাবদ্ধ নয়, যেই কোনো প্রোগ্রাম আপনি যখন শিখবেন
মাইক্রোসফট ওয়ার্ড যে কত উপকার আসলো, ওটা ওই প্রোগ্রাম শিখলে বুঝতে পারবে। এই জন্য মাইক্রোসফট ওয়ার্ডটাকে ভালোভাবে সবাই আয়ত্ত করে। আজকে ক্লাস এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর এক পৃষ্ঠায় কত